ডাইনোসর আজ থেকে প্রায় 6,60,00,000 বছর আগে বিলুপ্ত হয়েছিল, কিন্তু মানুষ যদি এত বছর আগের বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীকে সামহাও আবারও তৈরি করতে সক্ষম হয়, তাহলে মানবজাতির পরিণাম আসলে কেমন হতে পারে সেটা আপনারা আজকের ভিডিওতেই দেখতে চলেছেন। তো আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি জুরাসিক ওয়ার্ল্ড 1993, অ্যান্ড অবভিয়াসলি এটা জুরাসিক ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি, আর এই মুভিটি রিলিজের পর পুরো পৃথিবীকে এক কথায় নাড়িয়ে দিয়েছিল। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রতিবারের মতো এবারও এই মাস্টারপিস মাইন্ড ব্লোয়িং মুভির একদম শুরুতে চলে যাই। গল্পের শুরুতেই আমরা জুরাসিক পার্ক নামের একটা পার্ক দেখতে পাই। সেখানে কিছু গার্ড স্ট্রিক্ট সিকিউরিটি মেনটেন করে ভেলোসিরাপ্টর প্রজাতির একটি ডাইনোসরকে নিয়ে আসছিল। মূলত ডাইনোসরটিকে খাঁচার ভেতর থেকে অন্য একটি জায়গায় রিপ্লেস করা হচ্ছিল। তখন হঠাৎ করে সেই ডাইনোসরটি একটি গার্ডকে অ্যাটাক করে, আর এই দৃশ্যটি দেখেই বোঝা যাচ্ছিল যে ডাইনোসরটি কতটা হিংস্র প্রজাতির ছিল। যতই মানুষ থাকুক না কেন, শেষ পর্যন্ত গার্ডটিকে আর বাঁচানো যায় না। ডাইনোসরটি ওই গার্ডকে টেনে খাঁচার ভিতর নিয়ে যায়। এরপরের দৃশ্যে দেখানো হয় অনেক মানুষের ভিড়ের মধ্যে এক জায়গায় খনন কাজ চলছিল। তখন সেখানে ডোনাল্ড নামের একজন অ্যাডভোকেট এই জুরাসিক পার্কের মালিক জন হ্যামন্ডের সাথে দেখা করতে আসে। যতক্ষণ না অ্যাডভোকেট নিজের চোখে দেখে নিশ্চিত হচ্ছে যে এই পার্কটি মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ, ততক্ষণ পর্যন্ত তিনি এই পার্কটি খোলার অনুমতি দেবেন না। আর ইনভেস্টররাও ওই অ্যাডভোকেটের ডিসিশনের উপরই ডিপেন্ড করছে। সেখানে যারা খনন কাজ করছিল তারা একটি মশা খুঁজে পায়। এই মশাটির পেছনে একটা রহস্য রয়েছে, সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। তো নেক্সট সিনে আমরা ডক্টর অ্যালান গ্রান্ট এবং ডক্টর এলিকে দেখতে পাই, যারা ছিলেন ডাইনোসর এক্সপার্টস। বিলুপ্ত হয়ে যাওয়া বিরল প্রজাতির ডাইনোসর খুঁজে বের করা, তাদের কঙ্কাল সংগ্রহ করা এবং সেগুলো নিয়ে গবেষণা করে বই লেখাই ছিল তাদের প্রধান কাজ। ডক্টর গ্রান্ট তার ছাত্রদেরকে কম্পিউটারে দেখাচ্ছিলেন যে র্যাপ্টরটির কঙ্কাল তারা খুঁজে পেয়েছেন সেটি বহু বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তখন হঠাৎই সেখানে একটি হেলিকপ্টার ল্যান্ড করে। এরপর হেলিকপ্টার থেকে আমরা জন হ্যামন্ডকে নামতে দেখি। তিনি ডক্টর অ্যালান এবং এলির কাছে এসে তাদেরকে সাথে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। এখানে আসলে জন হ্যামন্ড ডক্টর অ্যালান ও এলিকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর ছিল, কারণ তারা তাদের মতো এমন ডাইনোসর এক্সপার্টদেরকেই খুঁজছে। বিকজ তাদের অ্যাপ্রুভাল ছাড়া সে নিজের ডাইনোসর পার্কটি ওপেন করে বিজনেস করতে পারবে না। এই কথা শুনে অ্যালান ও এলি দুজনেই তার সাথে যেতে রাজি হয়ে যায় এবং এরপরই তারা হ্যামন্ডের সাথে বেরিয়ে পড়ে। তখন আবার আমরা দেখি ডেনিস নেড্রি নামের একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার পার্কের সাথে দেখা করতে এসেছে। ডেনিসের কেন জানি মনে হচ্ছিল পুনরায় ডাইনোসর তৈরি করা সত্যি সম্ভব, আর এই অসম্ভব কাজকে সম্ভব করার জন্য তাদেরকে সর্বপ্রথম ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করতে হবে। কিন্তু এটা করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ। এই ডিএনএ সংগ্রহ করার জন্য সে একটি প্রস্তাব দেয়। জন ডেনিসকে অগ্রিম কিছু টাকা দিয়ে একটি কন্টেইনার ধরিয়ে দেয়, যার মধ্যে অ্যাম্ব্রোয়া নামক স্পার্ম সংরক্ষণ করা হবে। মোট কথা, তাকে প্রতিটি ডাইনোসরের প্রজাতি থেকে অন্তত 15টি করে স্যাম্পল কালেক্ট করতে হবে। ডেনিস এগুলো এনে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং টাকা নিয়ে তখনই কাজ শুরু করে দেয়। এরপর দেখা যায় জন ম্যালকম নামের অন্য আরেকজন বিশেষজ্ঞকেও নিয়ে আসে। তারপর তারা সকল সায়েন্টিস্ট মিলে সেই দ্বীপে পৌঁছে যায়। এই দ্বীপটির অবস্থান ছিল শহর থেকে অনেক দূরে। জন এই দ্বীপের পেছনে টাকা খরচ করতে কোনো কার্পণ্য করেনি। এত সুন্দর একটি জায়গা দেখে সবাই অত্যন্ত খুশি হয়ে যায়, কিন্তু তারা তখনও জানতো না যে ভেতরে তাদের জন্য আসলে কি অপেক্ষা করছে। কিছুক্ষণ পর তারা ডাইনোসর দেখার জন্য আগ্রহ নিয়ে এগিয়ে যায়। এরপর ডক্টর অ্যালান হঠাৎ একটি ডাইনোসরকে স্বচক্ষে দেখতে পায়। এটি ছিল বিশাল বড় আকৃতির একটি ডাইনোসর, আর এই প্রজাতিটিকে দেখে তার হুঁশ উড়ে যায়। এরপর হঠাৎ অ্যালান দেখে সেখানে আলাদা আলাদা প্রজাতির আরো অনেক ডাইনোসর ঘুরে বেড়াচ্ছে। এগুলো ছিল মূলত তৃণভোজী ডাইনোসর, যাদেরকে বলা হয় হার্বিভেরাস ডাইনোসর। এরা সাধারণত কারোর ওপর আক্রমণ করে না, এরা শুধুমাত্র গাছপালা খেয়েই বেঁচে থাকে। এই ডাইনোসরগুলোকে দেখে অ্যালান সহ বাকি সবার ডাইনোসর সম্পর্কিত কৌতূহল আরো কয়েক গুণ বেড়ে যায়। এগেইন রিটার্নিং টু আওয়ার স্টোরি, আমরা দেখি কৌতূহল নিয়ে তারা সবাই মিউজিয়ামের ভেতর প্রবেশ করে। সেখানে বিশাল আকৃতির ডাইনোসরের কঙ্কাল ছিল, আর এখানে এসেই জন তাদেরকে তার আসল পরিকল্পনাটি বলে দেয়। সে জানায়, আমাদের রক্তে যেমন হাজার হাজার বছরের ডিএনএ থাকে, ঠিক তেমনই প্রাণীদের ক্ষেত্রেও হয়ে থাকে। আজ আমরা যে মশা দেখি, হাজার হাজার বছর আগেও এমন মশা ছিল এবং তারা ডাইনোসরদেরকেও কামড়াতো। যে মশাগুলো ডাইনোসরের রক্তপান করেছিল তাদের মধ্যে
কিছু মশা গাছে গিয়ে বসতো এবং গাছের আঠালো রসে তারা আটকে যেত। হাজার হাজার বছর পার হয়ে গেলেও এই মশাগুলো তেমনই থেকে যেত এবং সময়ের সাথে সাথে সেগুলো ফসিল অর্থাৎ জীবাশ্মতে পরিণত হতো। সেই ফসিল হয়ে যাওয়া মশার ভেতরে এখনও ডাইনোসরের রক্তের কিছু কোষ অবশিষ্ট আছে, যেগুলো তারা ডাইনোসরের শরীরে বসে খেয়েছিল। আমাদের বিজ্ঞানীরা সেই কোষগুলো খুঁজে বের করে প্রযুক্তির সাহায্যে মশার ভেতর থেকে ডাইনোসরের রক্ত বের করে এনেছে, কিন্তু তখনও অনেক বাধা বাকি ছিল। বিজ্ঞানীরা ডাইনোসরের ডিএনএ তো পেয়েছিল, কিন্তু সেই ডিএনএর সিকোয়েন্সগুলো ছিল অসম্পূর্ণ। তখন ব্যাঙের ডিএনএ ব্যবহার করে সেই অসম্পূর্ণ অংশগুলো পূরণ করা হতো, আর এভাবেই একটি পরিপূর্ণ ডিএনএ তৈরি করা সম্ভব হয়। পরবর্তীতে সেই ডিএনএর সাহায্যেই ফার্টিলাইজেশন ঘটিয়ে একটি ডিম তৈরি করা হয়, আর এই ডিমের ভেতর থেকেই ডাইনোসরের জন্ম হয়। সেখানে সবাই জনের এই যুক্তিটি বুঝতে পারলেও তাদের মনে তখনও অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অ্যালান সেই কৌতূহল নিয়েই ল্যাবের ভেতর চলে যায়, কারণ সে নিজের চোখের সামনে একটি ছোট ডাইনোসরের জন্ম হতে দেখতে চাচ্ছিল। কিন্তু অ্যালান এবং অ্যালির প্রশ্ন ছিল, এরা যদি প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি না করে তাহলে এরা কিভাবে টিকে থাকবে। তখন তাদের একজন বিজ্ঞানী এই প্রশ্নের উত্তরটিও যুক্তি সহকারে বুঝিয়ে দেয়। তিনি জানান, তারা ডাইনোসরগুলোর ক্রোমোজোম কন্ট্রোল করেন। এদের সবগুলোই মূলত স্ত্রী ডাইনোসর, তাই এদের প্রজনন ক্ষমতা নেই, অর্থাৎ এদের বংশবৃদ্ধির পুরো কন্ট্রোল বিজ্ঞানীদের হাতেই রয়েছে। এটা শুনে ম্যালকম হঠাৎ করেই বলে ওঠে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা মানে প্রকৃতির সাথে ছিনিমিনি খেলা, যার পরিণতি অনেক ভয়ানক হতে পারে। এরপর জন তাদেরকে সেই ভেলোসিরাপ্টর ডাইনোসরটি দেখাতে নিয়ে যায়। সেখানে রবার্ট নামের একজন গার্ডও ছিল। সে জানায়, এই র্যাপ্টরগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এরা আকারে বড় এবং খুব দ্রুত গতিতে শিকার করতে পারে, তাই এদেরকে সবসময় আলাদা রাখা হয়। সেই সাথে এরা অত্যন্ত বুদ্ধিমান। এরা এটাও বুঝতে পারে যে কোথায় ইলেকট্রিক শক পাওয়া যাবে আর কোথায় যাবে না। একটি জায়গায় আক্রমণ করার পর এরা কখনোই আর সেই একই জায়গায় থাকে না। ম্যালকম সরাসরি এই প্রজেক্টের এগেইনস্টে যায়, এমনকি তার সাথে একমত পোষণ করে ডক্টর এলিও বলে, আমরা প্রকৃতির বিরুদ্ধে যেতে পারি না। এই প্রাণীগুলো হাজার হাজার বছর আগের। যদি এদেরকে আজকের এই সময় আমাদের সামনে নিয়ে আসা হয় তাহলে আমাদের জানা নেই এর ফলাফল আসলে কি হতে পারে। তো এই বিষয়টাকে নিয়ে তাদের মাঝে কিছুটা বাকবিতণ্ডা দেখা যায়। সেখানে একটা পর্যায়ে জন একটু মন খারাপ করে জানায়, আমি এখানে সবাইকে ডেকেছিলাম আমার সাফল্যের প্রশংসা শোনার জন্য, কারণ আজকের আগ পর্যন্ত এর আগে কেউই এমন অসম্ভবকে সম্ভব করতে পারেনি। তো যাই হোক, এরপর পার্কটি ঘুরে দেখার জন্য জন তার নাতনি ও নাতিকে ডেকে পাঠায়, যাদের নাম লেক্স এবং টিম। লেক্স এবং টিমের ডাইনোসরের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল। তো এই পার্ক ভিজিটিং এর জন্য যে গাড়িগুলো ছিল সেগুলো ছিল অটোমেটেড ইলেকট্রিক কার, অর্থাৎ এগুলো নিচ থেকে অটোমেটিক্যালি চলতে পারে। এরপর ডাইনোসর স্পেশালিস্ট সহ জনের নাতনিরা পার্কটি ঘুরে দেখার জন্য সেই গাড়িতে করে বেরিয়ে পড়ে, কিন্তু জন তাদের সাথে না গিয়ে পার্কের ব্যবস্থাপনা ও দেখাশোনার জন্য সেখানেই থেকে যায়। এদিকে জনের কাছে একটা খবর আসে। সে জানতে পারে আজ রাতে ভয়াবহ একটি ঝড় হতে চলেছে। এদিকে অটোমেটিক কারগুলো পার্কের ইলেকট্রিক ব্যারিকেডের কাছে গিয়ে দাঁড়ায়, কিন্তু তখন সেখানে কোনো ডাইনোসরই দেখা যায় না। অন দ্য আদার হ্যান্ড, পার্কের সিস্টেম সচল রাখার জন্য জন সেই কম্পিউটার ইঞ্জিনিয়ার ডেনিস নেড্রির কাছে গিয়ে বলে, সিস্টেমে কিছু এরর দেখা দিয়েছে, যা তাকে এক্ষুনি ঠিক করতে হবে। ডেনিস জানায়, তাড়াহুড়ো করে সব একবারে ঠিক করতে গেলে হয়তো পুরো সিস্টেমটি বন্ধ হয়ে যেতে পারে। এটা শুনে জন জানায়, যা করার যত দ্রুত সম্ভব করো, আর সিস্টেমটিকে একদম শক্তিশালী করে ঠিক করবে, কারণ সিকিউরিটি সিস্টেম দুর্বল হয়ে গেলে ডাইনোসররা যখন তখন লুকালয়ে ঢুকে পড়তে পারে। আসলে তখন সিকিউরিটি সিস্টেম এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে এই সিস্টেম কোনো মতেই ডাইনোসরদেরকে পুরোপুরি আটকে রাখতে পারবে না, যেটা পার্কের ভেতর থাকা মানুষদের জন্য অনেক রিস্কি একটা বিষয়। এরপর আমরা আবারও সায়েন্টিস্টদেরকে দেখি। তারা টিরেক্স ডাইনোসরদের এরিয়াতে চলে আসে। সেখানে ডাইনোসরকে বাইরে বের করে আনার জন্য একটি জীবন্ত ছাগলকে খাঁচাবন্দি করে রাখা হয়। কিছুক্ষণ পর ডক্টর অ্যালি গাড়ি থেকে নেমে বনের ভেতর যেতে থাকে। অ্যালি সেখানে একটি অসুস্থ ট্রাইসেরাটপস প্রজাতির ডাইনোসর খুঁজে পায়। অ্যালি অনেকদিন ধরেই এই প্রজাতিকে নিয়ে গবেষণা করছিল, তাই সে ডাইনোসরটি সম্পর্কে আরো কিছু জানতে এবং তাকে সুস্থ করতে সেখানেই থেকে যায়। এরপর আমরা দেখি ইতিমধ্যে সেই কম্পিউটার ইঞ্জিনিয়ার ডেনিস সবাইকে জানিয়ে দেয় যে ইন্সপেকশনের কাজের জন্য কিছুক্ষণের জন্য ইলেকট্রিক লাইট বন্ধ থাকবে। এতে বড় ধরনের কোনো সমস্যা হবে না এবং খুব দ্রুতই লাইট আবারও চলে আসবে। কিন্তু ততক্ষণে রাত হয়ে যায় এবং চারপাশ অন্ধকার হয়ে যেতে থাকে।
এর মধ্যেই তাদের গাড়িগুলো হঠাৎ করে থেমে যায়, আর লাইট পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আগেই ড্যানিস সিকিউরিটি গেটগুলো খুলে দেওয়ার জন্য দৌড়ে সেখানে চলে যায়। গেট খুলে সে সরাসরি স্যাম্পল রুমে ঢুকে পড়ে এবং তার কন্টেইনারের ভেতর সকল প্রজাতির ডাইনোসরের 15টি করে স্যাম্পল কালেক্ট করে। আর এটা দেখেই বোঝা যাচ্ছিল যে ড্যানিসের মনে কোনো কুবুদ্ধি চলছে। অন্যদিকে কন্ট্রোল রুমে বসে জন চিন্তিত হয়ে পড়ে। সে দ্রুত সব সিকিউরিটি সিস্টেম অন করতে বলে, কিন্তু পাশে থাকা অন্য একজন জানায় সিকিউরিটির সকল পাসওয়ার্ড একমাত্র ডেনিসের কাছেই রয়েছে। ডেনিসের কারসাজির কারণে তারা কম্পিউটার অ্যাক্সেসও করতে পারছে না। এখন যদি তারা কম্পিউটার রিবুট করতে চায় তাহলে 20 লক্ষ পাসওয়ার্ড আবার নতুন করে চেক করতে হবে। অন্যদিকে আমরা দেখি ডেনিস পার্ক থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু তার গাড়ি 2 বার অ্যাক্সিডেন্ট করে। তাকে যে কোনো মূল্যে আজকের মধ্যেই ডাইনোসরের স্যাম্পলগুলো অন্য জায়গায় পাচার করতে হবে। আর ঠিক এই কুবুদ্ধিটাই তার মাথার মধ্যে চলছিল। কিন্তু ততক্ষণে পুরো জুরাসিক পার্কের লাইটিং সিস্টেম পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর কথাটি হলো, লাইট বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ডাইনোসরদের আটকে রাখার জন্য তৈরি হাই ভোল্টেজ ইলেকট্রিক ব্যারিকেডও পুরোপুরি বন্ধ হয়ে যায়। অর্থাৎ এখন সহজেই ডাইনোসররা যে কোনো মুহূর্তে তাদের গণ্ডি পেরিয়ে বের হয়ে আসতে পারে। টিমের হঠাৎ করে মনে হয় যে বাইরে কিছু একটা হচ্ছে। ঠিক তখন লেক্স লক্ষ্য করে সামনে থাকা খাঁচাবন্দি সেই ছাগলটি সেখানে আর নেই। আর সেই মুহূর্তে তাদের গাড়ির ওপর সেই ছাগলটির একটি শরীরের অংশ এসে পড়ে। অর্থাৎ টিরেক্স ছাগলটিকে তখন কামড়ে কামড়ে খাচ্ছিল। এর মানে হলো ডাইনোসরটি সমস্ত বেড়া ভেঙে বাইরে চলে এসেছে। এটা বুঝতে পেরে বাচ্চারা ভয়ে চিৎকার করতে থাকে। ডোনাল্ড নিজের প্রাণ বাঁচাতে গাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে থাকে। তখন লেক্স একটি টর্চ লাইট জ্বালাতেই টিরেক্সের নজর সরাসরি তাদের উপর পড়ে যায়। অন্যদিকে গাড়িতে থাকা অ্যালান বুদ্ধি করে তার গাড়ি থেকে একটি সিগন্যাল লাইট জ্বালায়, যেন টিরেক্সের নজর অন্যদিকে সরে যায়। আর সেটাই হয়। টিরেক্স আলো দেখার সাথে সাথেই বনের দিকে দৌড়াতে শুরু করে। আর তখনই সে বাচ্চাদের গাড়িটিকে উল্টে ফেলে, যার ফলে লেক্স বাইরে বেরিয়ে আসে। ম্যালকমের ওপরও অনেক কিছু এসে ভেঙে পড়ে, এজন্য সে বেশ আহত হয়ে পড়ে। টিরেক্সের সামনে তখন ডোনাল্ড ছিল। চোখের সামনে রক্তে মাংসে গড়া শিকার পেয়ে টিরেক্স 1 সেকেন্ডের মধ্যে তাকে গিলে ফেলে। এরপর টিরেক্স গাড়িটিকে বারবার ছুঁড়ে ফেলতে থাকে, কারণ সে বুঝে গিয়েছিল যে এই গাড়ির ভেতর তার জন্য আরো সুস্বাদু খাদ্য খাবার রয়েছে। অ্যালান জোরে চিৎকার করতে নিষেধ করে, কারণ এতে করে টিরেক্স তাদের উপর আরো হিংস্র হয়ে যেতে পারে। তারা সবাই একটি দেওয়ালের উপর দাঁড়িয়ে ইলেকট্রিক কেবলের উপর ঝুলেছিল, কিন্তু ডাইনোসরটিও কম বুদ্ধিমান ছিল না। সে তাদের ওপরই গাড়িটি ফেলে দেয়। অ্যালান এবং লেক্স কোনো মতে অন্য একটি তার ধরে ফেলে, আর ঠিক তখনই গাড়িটি তাদের উপর আছড়ে পড়ে। অন্যদিকে জন প্রচন্ড দুশ্চিন্তায় ছিল, কারণ ততক্ষণে সে জেনে গিয়েছিল যে পার্কের সকল সিকিউরিটি সিস্টেম বন্ধ হয়ে গেছে এবং সকল ইলেকট্রিক ব্যারিকেডও অকেজো হয়ে পড়েছে। বাচ্চাদের বাঁচানোর জন্য সে রবার্টকে নির্দেশ দেয় যেন সে দ্রুত তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসে। তখন রবার্টের সাথে ডক্টর এলিও বাচ্চাদেরকে খুঁজতে রওনা হয়। এদিকে ড্যানিস যখন ডাইনোসরের স্যাম্পলগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল, তখন তার গাড়িটি বৃষ্টির কাদার মধ্যে আটকে যায়। গাড়িটিকে টেনে বের করার জন্য সে গাছের সাথে একটি দড়ি বাঁধে, কিন্তু ঠিক তখনই তার সামনে একটি ডাইনোসর এসে হাজির হয়। সে ডাইনোসরটির হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ডাইনোসরটি তাকে এক চুলও ছাড় দেয় না। সে ড্যানিসের দিকে এক ধরনের বিষাক্ত তরল ছুঁড়ে দেয়। ড্যানিস ব্যথায় চিৎকার করতে করতে নিজের গাড়ির ভেতর প্রবেশ করে, কিন্তু সেই ডাইনোসরটি তাকে তখনও ছাড়ে না। সে শেষ পর্যন্ত ডেনিসকে আক্রমণ করে সেখানেই তাকে মেরে ফেলে, যার ফলে ডেনিসের সাথে থাকা স্যাম্পলগুলো হারিয়ে যায়। অন্যদিকে অ্যালান এবং লেক্স টিমকে সাহায্য করার চেষ্টা করে। অ্যালান টিমকে ব্যারিকেড থেকে নামিয়ে আনার জন্য একটি গাছের ওপর উঠে পড়ে। ওপরে উঠে অ্যালান টিমকে খুঁজে পায়। সে যখনই তাকে নিচে নামাতে যাবে, ঠিক তখনই তারা দেখতে পায় ওপরে থাকা গাড়িটি ঠিক তাদের ওপরই আসছে। এটা দেখে তারা দ্রুত নিচে নেমে যায়। তারা কোনো মতে গাড়িটির নিচে চাপা পড়ার হাত থেকে বেঁচে যায়। এদিকে ডক্টর এলি এবং রবার্ট সবাইকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছে যায়। সেখানে তারা মাত্র একটি গাড়ি দেখতে পায়, কিন্তু এটা ওই গাড়ি ছিল না যেটিকে তারা খুঁজছিল। এছাড়াও তারা এটাও দেখে ইলেকট্রিক ব্যারিকেড ঝুলে আছে, যার মানে
মানে ডাইনোসরগুলো বাইরে বেরিয়ে এসেছে আর হয়তো ইতোমধ্যে মানুষের ওপর আক্রমণও শুরু করেছে। সেখানে এলি হঠাৎ করে ম্যালকমের চিৎকার শুনতে পায়। রবার্ট এবং এলি দ্রুত ম্যালকমকে খুঁজতে শুরু করে। একটা পর্যায়ে তারা ম্যালকমকে খুঁজে বের করে তাকে গাড়িতে উঠিয়ে নেয়। ঠিক তখন তারা ডাইনোসরের বিশাল পায়ের ছাপ লক্ষ্য করে। এটা দেখা মাত্রই রবার্ট এখানে আর এক মুহূর্ত না থেকে দ্রুত সেখান থেকে চলে যায়। কিন্তু ফেরার সময় তারা বুঝতে পারে ডাইনোসরটি তাদের পিছু পিছুই আসছে। এটা বুঝতে পেরে রবার্ট আরো দ্রুত গাড়ি চালাতে থাকে এবং একটা পর্যায়ে তারা কোনো মতে নিরাপদ জায়গায় চলে আসে। এদিকে অ্যালান ও বাচ্চারা সিদ্ধান্ত নেয় তারা রাতের বেলা এই গাছের ওপরই থাকবে, যেন কোনো ডাইনোসর তাদের নাগাল না পায়। কিন্তু একটু সামনের দিকে তাকাতেই তারা আবারও ডাইনোসর দেখতে পায়, কিন্তু তারা কোনো মাংসাশী ডাইনোসর ছিল না, বরং সেই তৃণভোজী ব্রাকিওসরাস প্রজাতির ডাইনোসর ছিল। অন্যদিকে আমরা জন হ্যামন্ড এবং অ্যালিকে আবার সেই কন্ট্রোল রুমে ফিরে আসতে দেখি। অ্যালি জানায় একটি গাড়ি এখনো নিখোঁজ রয়েছে, যার মানে অ্যালান এবং বাচ্চারা হয়তো একসাথেই আছে। তখন এলি জন হ্যামন্ডকে সরাসরি বলে, আপনি যা কিছু তৈরি করেছেন তা একেবারেই ঠিক হয়নি। এই পার্কের কোনো সিকিউরিটি নেই। প্রকৃতির সাথে আপনার এমন খেলা করা একদমই উচিত হচ্ছে না। এটা শুনে জন জবাবে বলে, আমি শুধু চেয়েছিলাম মানুষ অবাক হয়ে দেখুক যে এতগুলো বছর পর ডাইনোসররা আবারও পৃথিবীতে ফিরে এসেছে। ঠিক আছে, পরের বার যখন আমি আবারও এগুলো তৈরি করব তখন আর কোনো সিকিউরিটি প্রবলেম থাকবে না। এটা শুনে অ্যালি তাকে সতর্ক করে বলে, একদমই না, এই পার্ক আর কখনো তৈরি করার চেষ্টা করবেন না। আর এর মধ্য দিয়েই সেই রাতটা কোনো মতে পার হয়ে যায়। পরদিন সকালে অ্যালানের ঘুম ভাঙলে সে দেখে তার ঠিক পাশেই একটি বিশাল ডাইনোসর দাঁড়িয়ে আছে। এটা ছিল সেই তৃণভোজী ডাইনোসর। লেক্স প্রথমে কিছুটা ভয় পেলেও পরে ডাইনোসরটিকে হাত দিয়ে ছুঁয়ে দেখে। এরপর অ্যালান, টিম এবং লেক্স সামনের দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে তাদের চোখে পড়ে কিছু ভাঙা ডিমের খোলস, যেখান থেকে ছোট ছোট ডাইনোসর বেরিয়ে আসছিল। এটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ডাইনোসরদের সংখ্যার স্থির নেই, বরং তারা বংশ বিস্তার করতে শুরু করেছে। লেক্স জিজ্ঞেস করে, সকল ডাইনোসর তো স্ত্রী হওয়ার কথা ছিল, তাহলেই বংশ বিস্তার কিভাবে সম্ভব? এটা শুনে অ্যালান ব্যাখ্যা করে, বিজ্ঞানীরা ডাইনোসরদের ডিএনএ ফুলফিল করতে যে ব্যাঙের ডিএনএ ব্যবহার করেছিল সেই বিশেষ প্রজাতির ব্যাঙ প্রয়োজনে নিজেদের লিঙ্গ পরিবর্তন করতে পারে। ডাইনোসররাও সেই ক্ষমতা পেয়ে গেছে এবং তারা এখন প্রজনন করে নতুন বাচ্চা জন্ম দিচ্ছে। অন্যদিকে কন্ট্রোল রুমে জন, রবার্ট, ম্যালকম এবং অ্যালি আলোচনা করছিল তাদের উচিত পুরো সিস্টেমটি বন্ধ করে পুনরায় চালু করা, অর্থাৎ রিবুট করা, যেন সকল সিকিউরিটি সিস্টেম আবারও অ্যাক্টিভ হয়ে যায়। যদিও তারা নিশ্চিত ছিল না যে এটা আসলে কাজ করবে কিনা, কিন্তু শেষ চেষ্টা হিসাবে তারা সব মেইন পাওয়ার সুইচ অফ করে দেয়। কিন্তু এখনো আরও একটি বাধা রয়ে গেছে, তাদেরকে অন্য আরেকটি পাওয়ার স্টেশনে গিয়ে ম্যানুয়ালি সুইচ অন করতে হবে। এদিকে অ্যালান, টিম ও লেক্সকে নিয়ে একটি খোলা মাঠের মতো জায়গায় পৌঁছায়, যেখানে তারা ডাইনোসরদের দৌড়াদৌড়ি করতে দেখে। নিজের প্রাণ বাঁচাতে তারা একটি বড় গাছের পেছনে আশ্রয় নেয়। তখন হঠাৎ তারা দেখতে পায় টিরেক্স সেখানে এসে ছোট ছোট ডাইনোসরগুলোকে আক্রমণ করে মেরে ফেলছে। এদিকে কন্ট্রোল রুমে জন, রবার্ট, ম্যালকম এবং অ্যালি অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কিন্তু অ্যালান বা বাচ্চাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। তাই এলি এবং রবার্ট বাধ্য হয়ে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। সিস্টেমটি রিবুট করার জন্য জনের কাছে একটি ম্যাপ ছিল, যার মাধ্যমে সে অ্যালিকে পাওয়ার স্টেশনে যাওয়ার সঠিক পথ দেখাতে পারত। রবার্ট বাইরে বের হয়ে দেখে ভেলোসিরাপ্টরের খাঁচার দরজাটি ভাঙা। এর মানে হলো ওই ডাইনোসরগুলো খাঁচার ভেতরেই রয়েছে। বিষয়টি রবার্ট বুঝতে পেরে এলিকে বলে, তুমি এখান থেকে দ্রুত দৌড়ে পালাও, আমি এদেরকে সামলে নিচ্ছি। এলি দেরি না করে সরাসরি পাওয়ার স্টেশনের দিকে ছুটতে থাকে এবং ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর কন্ট্রোল রুম থেকে জন এবং ম্যালকম তাকে কি কি করতে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিতে থাকে। এদিকে অ্যালান ও বাচ্চারা সেই ইলেকট্রিক ব্যারিকেডের কাছে এসে পৌঁছায়। এখন এই ব্যারিকেড পার হয়ে তাদেরকে অন্য পাশে যেতে হবে। পাওয়ার স্টেশনে অ্যালি জনের দেওয়া ইনস্ট্রাকশন মেনে একে একে সবগুলো সুইচ অন করতে থাকে। এরপর শেষ সুইচটি অন করার সাথে সাথে পুরো পার্কে বিদ্যুৎ সরবরাহ সচল হয়ে যায়। কিন্তু ঠিক সে সময়েই টিম কিছুটা উঁচুতে ছিল, আর এলি যেহেতু পার্কের বৈদ্যুতিক সিস্টেম সচল করে দিয়েছে সেহেতু ইলেকট্রিসিটি বাইপাসের কারণে টিম একটি হাই ভোল্টেজের শক খেয়ে নিচে পড়ে যায়। অ্যালান তখন টিমকে সিপিআর দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ওই সময় আবার বাইরে রবার্ট এলিকে ভেলোসিরাপ্টরের হাত থেকে রক্ষা করছিল, কিন্তু বুদ্ধিমান র্যাপটররা রবার্টকে ফাঁদে ফেলে একটা পর্যায়ে তাকে মেরে ফেলে। আর এভাবেই রবার্টের চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়।
এরপর আমরা এলিকে দেখি। সে পাওয়ার অন করার পরপরই বাংকারের ভেতরে একটি ভেলোসিরাপ্টর তাকে দেখে ফেলে। র্যাপটরটি তাকে আক্রমণ করতে আসে, কিন্তু এলি কোনো মতে সেখান থেকে পালিয়ে গিয়ে বেঁচে যায়। ওদিকে অ্যালান কোনো মতে টিমকে বাঁচিয়ে বাচ্চাদের নিয়ে নিরাপদে রেস্ট হাউসের দিকে রওনা হয়। রেস্ট হাউসে পৌঁছানোর পর বাচ্চারা খাবার খেতে শুরু করে। অ্যালান ডক্টর অ্যালিকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণ পর সে তাকে খুঁজেও পায়। এদিকে টিম আর লেক্সের মনে হয় একটি ভেলোসিরাপ্টর হয়তো তাদের আশেপাশেই রয়েছে। প্রাণ বাঁচাতে তারা দুজন কিচেনের ভেতর গিয়ে লুকিয়ে পড়ে। তারা প্রাণপণ এদিকে ওদিকে গিয়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু র্যাপটরগুলো ছিল অত্যন্ত বুদ্ধিমান। লেক্স কোনো মতে কৌশলে র্যাপটরটির মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন লেক্স কোনো মতে লুকিয়ে পড়তে পারলেও টিম র্যাপটরের কাছে ধরা পড়ে যাওয়ার উপক্রম হয়। র্যাপটরটি যখন টিমকে আক্রমণ করতে আসে ঠিক তখনই সেখানে চলে আসে লেক্স। এভাবেই তারা কোনো মতে র্যাপটরটির হাত থেকে বেঁচে কিচেন থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। বাইরে এসেই তারা অ্যালির সাথে মিলিত হয়ে দ্রুত সেই জায়গাটি ছেড়ে বেরিয়ে পড়ে, কিন্তু তখনও সবগুলো সিকিউরিটি সিস্টেম সচল হয়নি, মানে দরজাগুলো পুরোপুরি লক হয়নি। দরজাগুলো লক করার জন্য পুরো সিস্টেমটি আপডেট করতে হতো। অ্যালান ও অ্যালি কোনো মতে দরজাগুলোকে আটকে রাখে, আর লেক্স দৌড়ে গিয়ে কম্পিউটারের সামনে বসে ফাইল খুঁজতে শুরু করে। শেষ পর্যন্ত সে কোনো রকমে কন্ট্রোল রুমের সিকিউরিটি সিস্টেম অন করতে সক্ষম হয় এবং দরজাগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায়। অ্যালান জনকে ফোন করে জানায় যে তারা সিকিউরিটি সিস্টেম অন করতে সক্ষম হয়েছে, কিন্তু ঠিক তখনই যে ঘরে অ্যালানরা ছিল সেই ঘরেই কাঁচ ভেঙে একটি ভেলোসিরাপ্টর ঢুকে পড়ে। এরপর অ্যালান, টিম এবং লেক্স ভেন্টিলেশনের সরু পথ দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। একটা পর্যায়ে লেক্স ভেন্টিলেশনের পাইপের ভেতর ঝুলে পড়ে এবং প্রায় নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক তখনই অ্যালান তাকে টেনে উপরে তুলে নেয়। এরপর তারা মিউজিয়ামের ভেতর ঢুকে পড়ে এবং সেখানে থাকা বিশাল স্কেলেটনের উপর গিয়ে ঝুলে পড়ে। ভেলোসিরাপ্টরগুলো তাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে সেখানে আগমন ঘটে টিরেক্সের। এখন কে জানতো টিরেক্স কি তাদের বাঁচানোর জন্য এখানে এসেছে নাকি তাদের শিকার করার জন্য এসেছে। কিন্তু টিরেক্স প্রথমে সেই র্যাপটরটিকে আক্রমণ করে তাকে খেয়ে ফেলে। এরপর দ্বিতীয় র্যাপটরটি টিরেক্সের উপর ঝাঁপিয়ে পড়ে। ডাইনোসরদের নিজেদের মধ্যকার এই লড়াইয়ের সুযোগে অ্যালান এবং বাচ্চারা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ পায়। বাইরে তখন জন ম্যালকমকে নিয়ে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। তারা সবাই দ্রুত গাড়িতে গিয়ে ওঠে এবং সেখান থেকে অবশেষে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। আর এর মধ্য দিয়েই জন হ্যামন্ডের পুরো স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। শেষ পর্যন্ত অ্যালান তাকে ডাইরেক্টলি এই পার্কটি চিরতরে বন্ধ করে দিতে বলে। জন তার জীবনের সমস্ত পরিশ্রম এবং সম্পদ ব্যয় করেছিল শুধু এই জুরাসিক পার্ককে গড়ে তোলার জন্য, কিন্তু তার সব স্বপ্ন আজ ডুবে গেছে। শেষ পর্যন্ত তারা সবাই কোস্টারিকার সেই দ্বীপটি ছেড়ে অনেক দূরে চলে যায় এবং এর মধ্য দিয়েই এই দুর্দান্ত মুভিটি শেষ হয়। এই মুভি সম্পর্কে আমার কাছে সবচেয়ে বড় ল্যাকিং যেটা মনে হয়েছে সেটা হলো জন হ্যামন্ডের ফেক ক্যারেক্টার রোল প্লে। আপনারা হয়তো জেনে থাকবেন জুরাসিক ওয়ার্ল্ড বা এমন টাইপের ফিকশনাল মুভিগুলো সাধারণত ডেভেলপ করা হয় সায়েন্স ফিকশন কমিক বুক থেকে ইন্সপায়ার হয়ে, যেখানে কমিকের পুরো স্টোরিটাকেই আনচেঞ্জ রেখে মুভির ভেতর ঢোকানো হয়। কিন্তু এখানেও এই মুভিটি একটু বেশি ইউনিকনেস দেখিয়ে ফেলেছে। কমিক বুকে জুরাসিক পার্কের মালিক জন হ্যামন্ড ছিলেন একজন লোভী, অহংকারী এবং নিষ্ঠুর বিজনেসম্যান, যিনি নিজের ভুলের কারণে তার তৈরি করা ডাইনোসরদের হাতেই মারা গিয়েছিলেন। কিন্তু সমস্যাটা হলো মুভিতে তাকে দেখানো হয়েছে একজন কিউট, দয়ালু এবং বাচ্চাময় দাদুর চরিত্রে, যেটা গল্পের আসল কর্পোরেট থিমকে কিছুটা হালকা করে দিয়েছে। কিন্তু ছোটবেলায় মুভিটি দেখে আমি পার্সোনালি অনেক অ্যামেজড হয়েছিলাম। তো যাই হোক গাইস, আর বেশি কথা বাড়াবো না। সো গাইস, দিস ইজ অল ফর টুডে। এই মুভি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন ব্র্যান্ডের ফোন বা ডেস্কটপ অথবা ল্যাপটপে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। সো গাইস, আই উইল সি ইউ নেক্সট টাইম উইথ অ্যানাদার অসাম ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।